বন্ধুরা নমস্কার। 2021-এর বিধানসভা নির্বাচনে যে আসনগুলোতে কম ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, সেই আসনগুলোতে এবার কি হবে? কে এই আসনগুলোতে ভালো রেজাল্ট করে বিপক্ষকে প্রতিপক্ষকে ঘায়েল করবে এবং কে এই আসনগুলোতে বাজে রেজাল্ট করে নিজের যে জয়যাত্রা সেটাকে আটকে দেবে? 57টি এমন কেন্দ্র রয়েছে বাংলায়, যে কেন্দ্রগুলোতে গতবার আপনার 8,000-এর কম ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল। এইরকম আপনার আসনগুলোর মধ্যে 19টি আসন এইরকম আছে যেগুলোতে 3,000 বা তার কম ভোটের ব্যবধানে কেউ জিতেছিল, কেউ হেরেছিল। এবার এই যে আসনগুলো, তার মধ্যে 19টি আসনের মধ্যে 12টি এমন আসন রয়েছে যেগুলোতে 3,000-এর কম ভোটের ব্যবধানে বিজেপি বিজয়ী হয়েছিল। তার মানে বিজেপির কাছে এই 12টি বিধানসভা আসন অত্যন্ত স্পর্শকাতর, যেগুলোতে বিজেপির বিধায়ক আছেন, বিজেপি জিতেছিল, তৃণমূল হেরেছিল। সেগুলোতে যেহেতু অত্যন্ত কম ভোটের ব্যবধানে বিজেপি জিতেছিল, সেহেতু এই কম ভোটের ব্যবধান যদি তৃণমূল এবার ওভারকাম করতে পারে, তাহলে এই 12টা আসনে বিজেপিকে হারিয়ে দিতে পারে। তার কারণে বিজেপিকে এবার এক্সট্রা এনার্জি দিতে হবে এই 12টি কেন্দ্রে। এই 12টি কেন্দ্রের মধ্যে কিন্তু নন্দীগ্রামও রয়েছে। নন্দীগ্রামে আপনারা জানেন 2,000-এরও কম ভোটের ব্যবধানে আপনার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তৃণমূল কংগ্রেসের কাছে এইরকম 7টি আসন আছে যেগুলোতে 3,000-এর কম ভোটের ব্যবধানে তারা বিজেপিকে হারিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। এবার তৃণমূল কংগ্রেসের কাছে এই 7টি আসন অত্যন্ত স্পর্শকাতর এই কারণে যে বিজেপি যদি সামান্য উন্নতি করতে পারে এই কেন্দ্রগুলোতে, তাহলেই কিন্তু হিসেবে পাল্টে দিতে পারবে। যেমনভাবে বিজেপির 12টি আসন সংকটে রয়েছে, তেমনভাবে তৃণমূলের 7টি আসন সংকটে রয়েছে। আর এর বাইরেও আরও বেশ কিছু আসন রয়েছে যেগুলোতে আপনার কম মার্জিনে জয় পরাজয় হয়েছিল। এই 57টি এমন আসন রয়েছে যেগুলোতে 8,000-এর কম ভোটের ব্যবধানে জয় পরাজয় হয়েছিল। এর মধ্যে 29টি আসন রয়েছে তৃণমূলের কাছে, যেগুলোতে তৃণমূল কম ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল। আর 28টি আসন রয়েছে বিজেপির কাছে, যেগুলোতেও তারা অত্যন্ত ন্যারো মার্জিনে বিজয়ী হয়েছিল। এবারে লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে যুবসাথী, এগুলো কি এই যে ডিফারেন্সগুলো, এই মার্জিনগুলো, যেখানে তৃণমূল জিতেছিল সেখানে এটাকে আরও বড় করতে পারবে? যেখানে বিজেপি জিতেছিল সেখানে মার্জিনটাকে উল্টো দিকে আপনার বইয়ে দিতে পারবে? আবার বিজেপি যেটা চাইছে যে SIR-এ ভোট কাটাকাটির মাধ্যমে হিসেবে গড়বড় করে দিতে, সেটা কি শেষ পর্যন্ত সফলভাবে বিজেপির আশাকে পূর্ণ করবে? বিজেপি যেটা মনে করেছিল যে তৃণমূল কংগ্রেসের প্রচুর ভোট কাটা যাবে এবং তৃণমূল কংগ্রেসের ভোট কাটলে পরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে সামগ্রিকভাবে যে ব্যবধান, সেই ব্যবধান কমে গিয়ে এটা বিজেপির পক্ষে চলে যাবে, শেষ পর্যন্ত কি এটা হবে? যদি এটা হয় তাহলে ডেফিনেটলি বিজেপি অনেক দূর এগিয়ে যাবে, কারণ 28টি কেন্দ্রে বিজেপি ন্যারো মার্জিনে জিতেছিল, আবার 29টি কেন্দ্রে ন্যারো মার্জিনে হেরেছিল। এই যে 29টি কেন্দ্র রয়েছে, সেগুলোতে যদি বিজেপি ভালো রেজাল্ট করে তৃণমূলকে হারিয়ে দিতে পারে এবং 28টি কেন্দ্র যদি ধরে রাখতে পারে মার্জিনটা আরেকটু বাড়িয়ে নিয়ে, তাহলে 27টি আসন, এবার ধরুন ওই যে 77-এর মধ্যে আমরা 28টি আরও যদি আমরা 29টি অ্যাড করি, তাহলে সংখ্যাটা 100 পেরিয়ে যায়। তাহলে কিন্তু বিজেপি অনেক দূর এগিয়ে যায় এই ক্ষেত্রে। তাহলে এবারে যে লড়াইটা বাংলাতে চলছে, সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কি এইরকম কোনো নতুন চিত্র দেখা যাবে? তো বাংলাতে অনেকগুলো আসনে কিন্তু এমনও রয়েছে যেখানে বিশাল ভোটের ব্যবধানে তৃণমূল জয়ী হয়েছিল, বা কোনো কোনো ক্ষেত্রে বিজেপিও জিতেছিল বড় ভোটের ব্যবধানে। সেগুলোর হিসেব আমরা আলাদাভাবে করব, অন্য ভিডিওতে করব। কিন্তু এই ভিডিওতে দেয়া তথ্য থেকে একটা জিনিস পরিষ্কার,
যে টেনশন শুধু কোনো একটি দলের ঘরের মধ্যেই নেই, টেনশন উভয় দলের মধ্যেই রয়েছে। আর এই যে ভোটার লিস্টে বিরাট সংখ্যক ভোটার বাদ গেছে, এখানে যদি শেষ পর্যন্ত দেখা যায় যে তৃণমূলের সমর্থক হিসেবে চিহ্নিত এই রকম মানুষের ভোট বাদ গেলেও বিজেপির সমর্থক হিসেবে চিহ্নিত এই রকম মানুষের সংখ্যাও বিরাট বাদ যাওয়ার সংখ্যা, তাহলে কিন্তু আলটিমেটলি হিসেবটা এমন একটা জায়গাতে আসতে পারে যেটাকে নিউট্রাল বলা যেতে পারে। আবার এটাও আমি বলেছি যে এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা 2021-এ ভোট দিতে যাননি, এমনকি 2024-এর লোকসভা নির্বাচনেও ভোট দিতে যাননি। তারা ভোট দিতে যাননি এই কারণে যে কেউ জীবিত আছেন কিন্তু রাজ্যের বাইরে অথবা দেশের বাইরে রয়েছেন, কেউ আছেন যারা মৃত, তার কারণে তার পক্ষে গিয়ে ভোট দেওয়া সম্ভব না, সুতরাং ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও তিনি ভোট দেননি। কেউ আছে তিনি ভোটার লিস্টে নাম আছে, জীবিত আছেন, রাজ্যের বাইরেও যাননি, দেশের বাইরেও যাননি, কিন্তু অলসতার কারণে অথবা কোনো দলের প্রতি আস্থা না রাখার কারণে তিনি ভোট দিতে যাননি। এই রকম যে মানুষগুলো, এই মানুষগুলো যদি বিশাল সংখ্যক আপনার হয়ে থাকেন, এগুলো 1 কোটির ওপরে তো, এবং তাদের মধ্যে যদি বিশাল সংখ্যক ভোটার যদি ভোটার লিস্ট থেকে আউট হয়ে থাকেন, তাহলে না বিজেপির লোকসান হওয়ার কথা, না তৃণমূল কংগ্রেসের লোকসান হওয়ার কথা। আর তার কারণে এই যে কেন্দ্রগুলোর আমি হিসেব দিলাম, 57টি কেন্দ্র এরকম রয়েছে কম ভোটের ব্যবধানে হার জিত ঠিক হয়েছিল, তাহলে এই কেন্দ্রগুলোতে হতে পারে যে খুব বেশি পার্থক্য নাও হতে পারে। আবার যদি দেখা যায় যে তৃণমূলের ব্যাপক ক্ষতি হয়ে গেছে এই কেন্দ্রগুলোতে, তাহলে তো তৃণমূল এমনিতেও তো 28টি হারিয়েই ছিল বিজেপির কাছে গত ইলেকশনে, আর 29টি হারিয়ে ফেললো, তাহলে তার একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। তো আলটিমেটলি কি হবে সেটা দেখার জন্য তো ফলাফল ঘোষণার দিন দুপুরবেলা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। কিন্তু এখন কিন্তু বাংলার প্রত্যেকটি বিষয় নিয়ে আনাচে কানাচে কোথায় কি ঘটছে তা নিয়ে যেমন মানুষের মধ্যে প্রবল কৌতূহল, ঠিক তেমনি গতবারের নির্বাচনে কি হয়েছে, কোথায় কি ড্রব্যাক ছিল, কোথায় কি অ্যাডভান্টেজ ছিল, সেগুলো নিয়েও কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ হলো অতীতের নির্বাচন কিন্তু একটা আয়নার মতন, সেই আয়নাতে দেখা যায় যে বর্তমানটা কীরকম হতে পারে আর ভবিষ্যৎটা কীরকম হতে পারে। তো এই কারণে এই বিশ্লেষণগুলো এবারের বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণে আপনাদের ধারণা, যারা এই বিধানসভা কেন্দ্রগুলোতে বসবাস করেন, সেখানকার ভোটার এবং আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন, তারা তাদের অভিজ্ঞতার কথা, তারা ওইখানকার পরিস্থিতির কথা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আর নিচে হাইপ দেখা গেলে বিনা পয়সায় হাইপ ক্লিক করে দিয়ে ভিডিওটাকে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।